আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই, এখানে যদি কিন্তু নেই, মন্তব্য মোহাম্মদ রেজা শাহ পাহলভীর। বোরকা পরা নারীদের তল্লাশির দাবি, সমালোচনার মুখে লন্ডনের মেয়র প্রার্থী। মাদুরোর ঘনিষ্ঠ মন্ত্রীকে বরখাস্ত ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। আরব বিশ্বে অস্ত্র বিক্রির চেষ্টায় কতটা সফল হবে পাকিস্তান। মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাকে মধ্যস্থতা করতে চান ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই, এখানে যদি কিন্তু নেই, মন্তব্য মোহাম্মদ রেজা শাহ পাহলভীর। ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভীর সন্তান এবং ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভী বলেছেন, আমি ফিরব। তেহরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই। শুক্রবার ১৬ জানুয়ারি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় রেজা পাহলভী বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই, এখানে আর কোনো যদি কিন্তু নেই, বরং একথা উঠতে পারে কখন ঘটবে। প্রসঙ্গত, ইরানে গত ২০ দিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের আন্দোলনকারী জনগণের উদ্দেশ্যে একের পর এক ভিডিও বার্তা দিয়ে তাদের সমর্থন জানাচ্ছেন রেজা পাহলভী, সেই সঙ্গে বিভিন্ন নির্দেশনাও দিচ্ছেন। উল্লেখ্য, ১৯৭৮ সালের জানুয়ারি মাসে সামরিক প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন রেজা পাহলভী। তিনি যুক্তরাষ্ট্রে আসার পরের বছর ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়, যার জেরে উৎখাত হয় দেশটির রাজপরিবার। রেজা পাহলভী সহ তার পরিবারের অধিকাংশ সদস্য দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। রেজা পাহলভীও আর ইসলামী বিপ্লবের পর ইরানে ফেরেননি। তবে বর্তমানে রেজা পাহলভী ইরানে ফিরে যেতে চান উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলেন, আমি অবশ্যই ইরানে ফিরব। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের আন্দোলনকারী জনতার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের জনগণ তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সময় এসেছে তাদের পাশে দাঁড়ানোর। ইসলামী প্রজাতন্ত্রের ভয়াবহ নিপীড়ন থেকে ইরানের জনগণকে রক্ষা করুন। যেসব দেশ এই সরকারকে স্বীকৃতি দিয়েছেন তারা দূতাবাস বন্ধ করুন, ইসলামী প্রজাতন্ত্রের কূটনীতিকদের বহিষ্কার করুন। বোরকা পরা নারীদের তল্লাশির দাবি, সমালোচনার মুখে লন্ডনের মেয়র প্রার্থী। মুসলিম নারীদের বোরকা পরা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকে পার্টির প্রার্থী লাইলা কানিংহাম। তার বক্তব্য মুসলিম নারীদের সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলছে এবং ইসলাম বিদ্বেষ উস্কে দিচ্ছে বলে অভিযোগ তোলেন সমালোচকরা। কানিংহাম একজন প্রাক্তন ক্রাউন প্রসিকিউশন সার্ভিস কৌত্রী, তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী মিশরীয় বংশোদ্ভূত মুসলিম। প্রতিবেদনে বলা হয়, ২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনের জন্য সম্প্রতি রিফর্ম ইউকের প্রার্থী হিসাবে ঘোষিত কানিংহাম বলেন, একটি ওপেন সমাজে কারও মুখ ঢাকা উচিত নয়। ধরে নিতে হবে, কেউ যদি মুখ ঢাকে তাহলে সেটা ক্রিমিনাল উদ্দেশ্যেই করা হচ্ছে। স্ট্যান্ডার্ড পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে কানিংহাম বলেন, লন্ডনের কিছু এলাকায় গেলে মনে হয় এটি যেন একটি মুসলিম শহর। সাইনবোর্ড অন্য ভাষায় লেখা, বাজারে বোরকা বিক্রি হচ্ছে। দেশে একটি অভিন্ন নাগরিক সংস্কৃতি থাকা উচিত এবং তা ব্রিটিশ হওয়া দরকার, উল্লেখ করেন কানিংহাম। মুসলিম উইমেন্স নেটওয়ার্ক ইউকের প্রধান নির্বাহী এবং ক্রসবেঞ্চ পিয়ার ব্যারোনেস শায়েস্তা গহির কানিংহামের মন্তব্যকে বিপজ্জনক এবং বর্ণবাদীদের জন্য ডগ হুইসেল বলে আখ্যা দেন। তিনি বলেন, এসব বক্তব্য বোরকা পরা অল্প কিছু মুসলিম নারীকে আরও বিচ্ছিন্ন করে দেবে। ইসলাম বিদ্বেষী হুমকি ও গালিগালাজমূলক চিঠি ইমেলের সংখ্যা বেড়ে যাওয়ায় তার সংস্থাকে অফিসের বাইরের সাইনবোর্ড এবং কর্মীদের ছবি সরিয়ে ফেলতে হয়েছে, গহির জানান। তিনি বলেন, নিজের মুসলিম পরিচয় থাকা সত্ত্বেও কানিংহাম এমন বার্তা দিচ্ছেন যেন মুসলিমরা এই সমাজের অংশ নন। এতে মুসলিমদের ওপর আগে থেকেই যারা নিপীড়ন করে তারা আরও উৎসাহিত হবে। মাদুরোর ঘনিষ্ঠ মন্ত্রীকে বরখাস্ত ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। শিল্পমন্ত্রীর পদ থেকে ব্যবসায়ী অ্যালেক্স সাবকে বরখাস্ত করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। সাব সাবেক নেতা নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। সাবের বিরুদ্ধে মাদুরোর হয়ে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি শিল্পমন্ত্রীর পদ থেকে ব্যবসায়ী অ্যালেক্স সাবকে বরখাস্ত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, শিল্প মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করা হবে।
একই সঙ্গে তিনি কলম্বিয়ায় জন্ম নেওয়া ভেনেজুয়েলান নাগরিক সাবকে তার সেবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাকে ধন্যবাদ জানান। রদ্রিগেজ বলেন তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। মূলত ওয়াশিংটনের চাপের মধ্যেই এই পরিবর্তন এলো বলে মনে হচ্ছে। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক মার্কিন অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের রদবদল হচ্ছে। প্রসঙ্গত, গত ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া সাবকে ২০২৪ সালে মাদুরো তাকে শিল্পমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাবকে গত ২০২০ সালে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে গ্রেপ্তার করা হয়। এই সময় তার বিমানে জ্বালানি নেওয়া হচ্ছিল। ইন্টারপোলের নোটিশের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদুরোর হয়ে অর্থ পাচারের অভিযোগ ছিল। পরবর্তীতে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়, যেখানে সাব এবং তার ব্যবসায়িক অংশীদার আলভারো পুলিদোরের বিরুদ্ধে ভেনেজুয়েলার খাদ্য সহায়তা কর্মসূচি থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। মুক্তি পাওয়ার পর কারাকাসে সাবকে বিরহিত সংবর্ধনা দেওয়া হয়। ২০২৪ সালের অক্টোবরে তিনি দেশের শিল্পমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার পর থেকে ডেলসি রদ্রিগেজ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনছেন। সাবের বরখাস্ত সেই ধারাবাহিক পরিবর্তনেরই অংশ বলে মনে করা হচ্ছে। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনার বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন শুল্ক ট্যারিফ আরোপের কথা তিনি বিবেচনা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প। গত কয়েক মাস ধরে ট্রাম্প দাবি করে আসছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত। ট্রাম্পের মতে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জোরদার করবে এবং একই সঙ্গে ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী হবে। শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, যারা এই পরিকল্পনার পক্ষে থাকবে না তাদের শাস্তি দিতে শুল্ক আরোপ করা হতে পারে। তিনি বলেন, যদি কোনো দেশ গ্রিনল্যান্ড নিয়ে আমাদের সঙ্গে না থাকে তাহলে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। আমাদের গ্রিনল্যান্ড দরকার, কারণ জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা বিষয়ক এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন ট্রাম্প। সেখানে তিনি স্মরণ করিয়ে দেন কিভাবে আগে শুল্ক ব্যবহার করে অন্যান্য দেশকে যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমানোর পরিকল্পনায় সহযোগিতা করতে বাধ্য করেছিলেন ট্রাম্প। গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক ব্যবহারের প্রস্তাব এই প্রথম দিলেও কোন কোন দেশের ওপর এটি প্রয়োগ করা হবে বা কি আইনি ক্ষমতায় তা করা হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি। গ্রিনল্যান্ডে তেল, গ্যাস এবং বিরল খনিজ সহ বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে এটি মিসাইল আগাম সতর্ক ব্যবস্থা এবং সামুদ্রিক নজরদারির জন্য গুরুত্বপূর্ণ। তবে গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের পরিকল্পনার বিরোধিতা করছে নয় শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ড, বরং আরও কয়েকটি দেশ। সিএনএনের এক জরিপ অনুযায়ী এই পরিকল্পনাকে সমর্থন করেন শুধুমাত্র 25% মার্কিন নাগরিক। ন্যাটোর সবচেয়ে বড় ও শক্তিশালী সদস্য যদি আরেক সদস্য দেশের ভূখণ্ড কিনে নেওয়া বা দখল করার কথা তোলে, এমন সম্ভাবনা সামনে এনে ট্রাম্পের ঘোষণাগুলো ইউরোপের কয়েক দশক পুরনো এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সেনাবাহিনীকে গভীর সংকটে ফেলেছে। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তার চাপ ইউরোপের দেশগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ডেনমার্ক সতর্ক করেছে, গ্রিনল্যান্ডে কোনো হামলা হলে কার্যত ন্যাটোর অবসান ঘটবে। একই সঙ্গে বুধবার ডেনমার্ক ঘোষণা দেয় তারা ন্যাটো মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় সেখানে তাদের মিলিটারি উপস্থিতি বাড়াচ্ছে। এরপর ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেন নিশ্চিত করেছে এই সপ্তাহেই তারা দ্বীপটিতে সামরিক সদস্য মোতায়েন করছে। কানাডা ও ফ্রান্স জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা গ্রিনল্যান্ডের রাজধানী নুকে কনসুলেট খুলতে চায়। এই সপ্তাহের শুরুতে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোৎজেফ্লেট ট্রাম্পের পরিকল্পনা নিয়ে অনিশ্চিত ও ফলহীন বৈঠকের জন্য হোয়াইট হাউস সফর করেন। রাসমুসেন বলেন তারা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কিও রুবিওর সঙ্গে খোলা কিন্তু গঠনমূলক আলোচনা করেছেন, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য এখনও রয়ে গেছে।
তবুও রাসমুসেন জানান পক্ষগুলো একটি উচ্চ পর্যায়ের কার্যকরী দল গঠনে সম্মত হয়েছে, যাতে এই খোঁজা যায় যে কোনো একটি সমন্বয়ের পথ খুঁজে পাওয়া যায় কিনা, এবং এই দলটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বৈঠকে বসবে। তিনি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বলেন, আমরা একমত হয়েছি যে উচ্চ পর্যায়ে বসে দেখার চেষ্টা করা যৌক্তিক যে কিভাবে প্রেসিডেন্টের উদ্বেগগুলোকে বিবেচনায় নেওয়া যায়, আবার একই সঙ্গে ডেনমার্ক রাজ্যের লাল রেখাগুলোকেও কিভাবে সম্মান করা যায়। এই কাজটাই আমরা শুরু করব। আরব বিশ্বে অস্ত্র বিক্রির চেষ্টায় কতটা সফল হবে পাকিস্তান? আরব বিশ্বে অস্ত্র বিক্রি করতে তৎপর হয়ে উঠছে পাকিস্তান। সৌদি আরব থেকে শুরু করে ইরাক, সুদান, লিবিয়া পর্যন্ত বেশ কিছু দেশের সঙ্গে সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান বিক্রি নিয়ে ইসলামাবাদের আলোচনা চলছে। প্রতিরক্ষা সমঝোতা করছে কোনো কোনো দেশের সঙ্গে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সুদানের সামরিক বাহিনীর কাছে যুদ্ধবিমান ও অস্ত্র বিক্রি করতে প্রায় $150 কোটি একটি চুক্তি চূড়ান্ত করার পথে পাকিস্তান। অঙ্কের হিসেব করলে এটি খুব বড় চুক্তি নয়, কিন্তু প্রায় ৩ বছর ধরে চলা সুদানের গৃহযুদ্ধে এর প্রভাব হতে পারে তাৎপর্যপূর্ণ। সুদানের কাছে যুদ্ধবিমান ও অস্ত্র বিক্রির লক্ষ্যে আলোচনাধীন এই চুক্তি সাম্প্রতিক মাসগুলোয় পাকিস্তানের নেওয়া ধারাবাহিক পদক্ষেপগুলোর সর্বশেষ উদাহরণ। গত কয়েক বছরে এশিয়া ও আফ্রিকার একাধিক দেশের যুদ্ধবিমান বিক্রি করেছে পাকিস্তান। দুই অঞ্চলের কিছু দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনাও চলছে, কিন্তু এতদিন আরব মিত্রদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়াতে সীমাবদ্ধ থাকলেও দেশগুলোয় পাকিস্তানের সামরিক ভূমিকা বদলাতে শুরু করেছে। পাকিস্তানের এই কৌশলের কেন্দ্রে রয়েছে গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত কৌশলগত যৌথ প্রতিরক্ষা সমঝোতা নামের একটি চুক্তি। এই চুক্তি করার পর থেকেই সৌদি আরব পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনায় আগ্রহ দেখিয়েছে বলে জানা যাচ্ছে। ইরাকও এই যুদ্ধবিমান কেনায় আগ্রহ দেখিয়েছে। এর আগে পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার, নাইজেরিয়া ও আজারবাইজান। লিবিয়ার বিদ্রোহীদের কাছেও JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে পাকিস্তান। গত ডিসেম্বর দেশটির বিদ্রোহী নেতা খলিফা হাফতারের সঙ্গে এ নিয়ে $4,000 কোটি একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানা গেছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়াও এ যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা করেছে। মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতা করতে চান ট্রাম্প। নীল নদের পানি বণ্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে চলমান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার ১৬ জানুয়ারি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে লেখা একটি চিঠিতে ট্রাম্প বলেন, নীল নদের পানি ভাগাভাগি নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে বিরোধের একটি দায়িত্বশীল ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা পুনরায় শুরু করতে আমি প্রস্তুত। চিঠিটি ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন। গত ৯ সেপ্টেম্বর ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম উদ্বোধন করে। নীল নদের উজানে অবস্থিত এই বিশাল বাঁধটি মিশরে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছে। ১২০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার দেশ ইথিওপিয়া নীল নদের একটি উপনদীতে নির্মিত প্রায় $5 বিলিয়ন এই বাঁধকে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। অন্যদিকে মিশরের দাবি এই বাঁধ আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে এবং এর ফলে দেশটি খরা ও বন্যা উভয় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। তবে ইথিওপিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এর আগে ট্রাম্প একাধিকবার মিশরের প্রেসিডেন্ট আল সিসির প্রশংসা করেছেন। গত অক্টোবরে গাজা সংকট সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সময় মিশর সফরেও তিনি আল সিসির প্রতি সমর্থন প্রকাশ করেন। প্রকাশ্য বক্তব্যে ট্রাম্প নীল নদের পানি নিয়ে কায়রোর উদ্বেগের প্রতিও সহমত জানিয়েছেন।